মহাকাশের নতুন যুদ্ধের দামামা, চীনের ২ লক্ষ স্যাটেলাইটের রহস্যময় পরিকল্পনা। জেনেভায় অবস্থিত জাতিসংঘের একটি অফিসে গত কয়েক সপ্তাহ ধরে অস্বাভাবিক নাড়াচাড়া লক্ষ্য করা যাচ্ছে। ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের কর্মকর্তারা রাতে ঘুমাতে পারছেন না। তাদের টেবিলে যে দরখাস্তটি এসে করেছে সেটি পড়ে তাদের চোখ কপালে উঠে গেছে। বিশ্বের কোনো দেশ আজ পর্যন্ত এমন দুঃসাহসী আবেদন করেনি। চীন নামের দেশটি একসঙ্গে প্রায় ২ লক্ষ স্যাটেলাইট মহাকাশে পাঠানোর অনুমতি চেয়ে বসেছে। খবরটি যখন আন্তর্জাতিক মহলে ছড়িয়ে পড়ল, তখন পশ্চিমা বিশ্বের ঘুম হারাম হয়ে গেল। গল্পটা শুরু করতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে। ১৮৬৫ সালের ১৭ই মে তারিখে প্যারিস শহরে একটি সংস্থা জন্ম নিয়েছিল। নাম ছিল ইন্টারন্যাশনাল টেলিগ্রাফ ইউনিয়ন। সেই সময় টেলিগ্রাফ ছিল যোগাযোগের সবচেয়ে আধুনিক মাধ্যম। মানুষ তখন কল্পনাও করতে পারেনি যে একদিন আকাশে হাজার হাজার কৃত্রিম উপগ্রহ ঘুরবে। সময় বদলেছে। ১৯৩২ সালে এই সংস্থাটি টেলিগ্রাফ আর রেডিওকে একত্রিত করে নতুন নাম ধারণ করল। তারপর ১৯৪৭ সালে জাতিসংঘের বিশেষায়িত সংস্থা হিসাবে স্বীকৃতি পেল। আজকের দিনে এই সংস্থাটির ক্ষমতা অপরিসীম। পৃথিবীর কোনো দেশ যদি মহাকাশে একটি স্যাটেলাইটও পাঠাতে চায়, তাহলে এই সংস্থার অনুমতি লাগে, কারণ মহাকাশের স্লট বরাদ্দ করে এই সংস্থা। কোন স্যাটেলাইট কোথায় থাকবে সেটা নির্ধারণ করে এই সংস্থা। এবার আসি মূল ঘটনায়। গত ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে চীনের হেবেই প্রদেশের জিংনিয়ং এলাকায় একটি নতুন প্রতিষ্ঠান গড়ে উঠল। এই প্রতিষ্ঠানটি সম্পূর্ণ রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত। তাদের উদ্দেশ্য কি সেটা কেউ জানত না, কিন্তু ডিসেম্বর শেষ না হতেই তারা জাতিসংঘের ITU-তে একটি আবেদন পাঠিয়ে দিল। সেই আবেদনপত্রে যা লেখা ছিল তা পড়ে সংস্থার কর্মকর্তারা হতবম্ব হয়ে গেলেন। চীন ২ লক্ষ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি চাইছে। ২টি আলাদা ক্যাটাগরিতে এই স্যাটেলাইটগুলো পাঠানো হবে। CTCO এবং CTC-2 নামের ২টি প্রোগ্রামের প্রত্যেকটিতে প্রায় ৯৬,৭১৪টি করে উপগ্রহ থাকবে। মোট সংখ্যা দাঁড়াচ্ছে ১,৯৩,৪২৮টি। এই বিশাল সংখ্যক স্যাটেলাইট ৩,৬৬০টি কক্ষপথে ছড়িয়ে থাকবে। এখন প্রশ্ন হলো, এই স্যাটেলাইটগুলো কোথায় থাকবে? উত্তরটা জানলে আরও অবাক হবেন। এগুলো থাকবে লো আর্থ অরবিটে, মানে পৃথিবীর খুব কাছে। কিছু স্যাটেলাইট থাকবে ভূমি থেকে মাত্র ৪০০ কিলোমিটার উচ্চতায়, বাকিগুলো থাকবে প্রায় ২,০০০ কিলোমিটার উচ্চতায়। এত কাছে থাকার মানে হলো পৃথিবীর প্রতিটি ইঞ্চি এই স্যাটেলাইটগুলোর নজরদারিতে থাকবে। লাইভ ভিডিও ফিডব্যাক পাওয়া যাবে যে কোনো জায়গা থেকে। ড্রোন হামলা হবে আরও নিখুঁত। যে কোনো সামরিক অভিযান হবে আরও কার্যকর। এই খবর যখন ওয়াশিংটনে পৌঁছল, তখন হোয়াইট হাউসে জরুরি বৈঠক বসল বলে জানা যাচ্ছে, কারণ এই পরিকল্পনাটি সরাসরি আমেরিকার স্টারলিংক প্রজেক্টকে চ্যালেঞ্জ করছে। ইলন মাস্কের কোম্পানি SpaceX গত ১৫ বছর ধরে স্টারলিংক নামের একটি স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরি করছে। এত বছরে তারা মাত্র ৪,০০০ স্যাটেলাইট মহাকাশে পাঠাতে পেরেছে, আর চীন বলছে তারা আগামী ৭ বছরে ২ লক্ষ স্যাটেলাইট পাঠাবে। অর্থাৎ আমেরিকা যা করেছে ১৫ বছরে, চীন তার ৫০ গুণ বেশি করবে মাত্র ৭ বছরে। এখন একটু হিসাব করা যাক। ৭ বছরে ২ লক্ষ স্যাটেলাইট মানে প্রতি বছরে প্রায় ২৮,৫০০টি স্যাটেলাইট, প্রতি মাসে প্রায় ২,৩৭৫টি, প্রতি সপ্তাহে প্রায় ৫০০টি, মানে প্রতিদিন প্রায় ৭০টির বেশি স্যাটেলাইট তৈরি করতে হবে এবং সেগুলো মহাকাশে পাঠাতে হবে। এটা কি সম্ভব? পুরো পৃথিবী একত্রিত হলেও কি এটা করতে পারবে? অনেক বিশেষজ্ঞ বলছেন এটা অসম্ভব, কিন্তু চীন যেভাবে প্রস্তুতি নিচ্ছে তা দেখে মনে হচ্ছে তারা সত্যিই এটা করতে চায়। চীনের পরিকল্পনার বিস্তারিত জানা গেছে বিভিন্ন সূত্র থেকে। তারা শুধু নিজেদের দেশে স্যাটেলাইট তৈরি করবে না, তাদের মিত্র দেশগুলোতেও কারখানা স্থাপন করবে। এই তালিকায় কোন কোন দেশের নাম আছে জানলে অবাক হবেন। ইরান আছে, পাকিস্তান আছে, আর আছে বাংলাদেশ। হ্যাঁ, আমাদের দেশেও চীন স্যাটেলাইট তৈরির কারখানা স্থাপন করতে পারে। এই পরিকল্পনা যদি বাস্তবায়ন হয়, তাহলে বাংলাদেশের প্রযুক্তি খাতে বিপ্লব ঘটে যাবে। ইরানের কথা আলাদা করে বলতে হয়। চীন ইরানকে বিশেষভাবে প্রস্তুত করছে এই প্রজেক্টের জন্য। ইরানের ভেতর থেকে অন্তত প্রতি সপ্তাহে ১০০টি স্যাটেলাইট চীনকে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, কারণ ইরানের দক্ষ বিজ্ঞানী আছে, প্রশিক্ষিত কর্মী আছে, প্রয়োজনীয় অবকাঠামো আছে। চীন এই সব কিছুকে কাজে লাগাতে চায়। বিনিময়ে ইরান কি পাবে? এই প্রশ্নের উত্তর আরও চমকপ্রদ।
চীনের বায়দু নেভিগেশন সিস্টেমের কথা অনেকেই জানেন। এটা আমেরিকার জিপিএসের বিকল্প। পুরো পৃথিবী কভার করে এই নেভিগেশন সিস্টেম। ইরানকে এই সিস্টেমে সরাসরি প্রবেশের অধিকার দেওয়া হয়েছে। 2টি গ্রাউন্ড স্টেশন চীন তৈরি করে দিয়েছে ইরানের মাটিতে। এই স্টেশন থেকে ইরান বায়দু সিস্টেমের সব সুবিধা ব্যবহার করতে পারে। শুধু তাই নয়, চীনের বিশাল গোয়েন্দা স্যাটেলাইট নেটওয়ার্কও ইরান ব্যবহার করতে পারে কিছু কিছু ক্ষেত্রে। বর্তমানে স্টারলিংক বাদ দিলে মহাকাশে প্রায় 14,000 স্যাটেলাইট ঘুরছে। এগুলোর কক্ষপথ রক্ষা করা এমনিতেই কঠিন হয়ে যাচ্ছে। মাঝে মাঝে স্যাটেলাইটগুলো একে অপরের কাছে চলে আসে এবং সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়। এই অবস্থায় যদি আরও 2 লক্ষ স্যাটেলাইট যোগ করা হয়, তাহলে মহাকাশ আক্ষরিক অর্থেই জটলা হয়ে যাবে। আরও বড় সমস্যা হলো স্টারলিংকের সঙ্গে সংঘর্ষ। আইটিইউ কাকে অনুমতি দেবে তা জানা নেই। চীন যদি অনুমতি নাও পায়, তবুও তারা থেমে থাকবে না। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের সময় আমাদের রাশিয়ার স্লট ভাড়া নিতে হয়েছিল। এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বর্তমান সরকার স্টারলিংক আনার চিন্তা করছে, কিন্তু তার গ্রাউন্ড স্টেশন ভারতে হওয়া নিয়ে সার্বভৌমত্বের প্রশ্ন উঠছে। এই প্রেক্ষাপটে চীনের বিকল্প প্রজেক্টে বাংলাদেশের যোগ দেওয়া গুরুত্বপূর্ণ হতে পারে। যদি আমরা মাসে 1 ডজন স্যাটেলাইটও তৈরি করতে পারি, তাহলে আমাদের প্রযুক্তিগত দক্ষতা বাড়বে। মহাকাশ গবেষণার আড়ালে আমরা ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তিও শিখতে পারব। রকেট ইঞ্জিন আর মিসাইল ইঞ্জিন প্রায় একই। ধাপে ধাপে আমরা প্রতিরক্ষা প্রযুক্তিতে স্বনির্ভর হতে পারি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্র নেতৃত্ব দিলেও আজ চীন তাকে সব স্তরে চ্যালেঞ্জ করছে, অর্থনীতিতে, প্রযুক্তিতে এবং এখন মহাকাশেও। 2 লক্ষ স্যাটেলাইটের এই পরিকল্পনা সেই চ্যালেঞ্জের সর্বশেষ অধ্যায়। মহাকাশে এখন নতুন খেলা শুরু হতে যাচ্ছে। এই খেলায় কে জিতবে সেটা সময় বলে দেবে। তবে একটা বিষয় নিশ্চিত, এই প্রতিযোগিতা পুরো পৃথিবীর ভূ রাজনীতি বদলে দেবে। আমরা সেই বদলের সাক্ষী হতে যাচ্ছি।